আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আচ্ছা, আপনারা বলেন তো, যে আপুরা আমার ভিডিও দেখেন, আপনারা বলেন তো আমি এখন কি করতে পারি? আমার কি করলে ভালো হয়? এই যে কিছুদিন আগে ফয়সালের হাত মানে মানে ও ব্যথা পাইছে, এটা নিয়ে দোষ আসলো আমার উপরে যে আমি হয়তোবা মারছি। ঠিক আছে? তো ফয়জাল বাসার ভিতরে অনেক রং কাজ করে, সেটা আমি ওদেরকে বলি নাই, সেটা আমি নিজেই সামাল দিই। ঠিক আছে, আমি ওদেরকে বলি না। তো যেহেতু মানে ওর হাতের ব্যথা নিয়ে আমার উপরে ব্লেম আসছে যে আমি হয়তো বা ও দাগ দেখে আমি মারছি, তো সেহেতু ও বাসায় কি করে না করে সেগুলো আমি তো অবশ্যই তাদেরকে জানাবো। কারণ আমার ম্যাডামের জানা উচিত যে আসলে ফয়সাল কি করে। আমি যখন রান্না বান্না করি তখন ও আমার সাথে রান্নাঘরে থাকে। তো আমার ম্যাডাম মনে করে যে ও কোনো কিছু করে না, ও চুপচাপ রান্নাঘরে থাকে। আসলে ও রান্নাঘরে অনেক অনেক জ্বালাতন করে, কিন্তু আমি এগুলা তাদের কাছে কখনো বলি নাই যে ও এগুলা করে। তো যেহেতু আমার উপরে মিথ্যা ব্লেম আসছে, তাহলে সেহেতু ও কোথায় কি করে প্রত্যেকটা জিনিস আমি কিন্তু ওনাদেরকে জানাবো। আমি আগের থেকে জানাই রাখবো, যাতে পরবর্তীতে কোনো কিছু হলে ব্লেমটা আমার উপরে না আসে, তাই না? তো যেমন ধরেন, আমি যখন রান্না করি, রান্না বসাই দিয়ে তো আমি অন্যান্য কাজ করি, আমি তো আর এক জায়গায় দাঁড়ায় থাকি না। তখন ও কি করে, বারবার গিয়া এই গরম পাতিল গিয়া, মনে করেন যে এটা সিলভারের পাতিল না, গরম হলে তো আগুনের মতো গরমই হয়ে যায়, পাতিলে দুই সাইড দিয়ে হাত দিয়ে মানুষ যেভাবে আগুন পোহায় না, ওইভাবে হাত দিয়ে ধরে রাখে। এটা গেল একটা। আবার যখন রান্না করে চুলা বন্ধ করি, চুলা বন্ধ করে মানে রান্নাঘর থেকে বের হই, মানে বের হই না, মানে চুলা বন্ধ করে আমি থালা বাসন থাকলে এগুলা ধুই, নইলে ফল কাটি, এগুলা করি না। তখন ও কি করে, ওই গরম চুলায় গিয়ে হাত দেয়। তো হাতের এই তালুটা কিন্তু কড়া, ও এরকম করে হাত দেয়, হাত দিয়ে আবার সরাই ফেলে। তাহলে ওই গরমিটাই যদি আচমকা এসে হাত দেয়া, মানে দুর্ঘটনা ঘটতে কতক্ষণ লাগে, তাই না? ও কখনো মানে পুড়ে না, যদি কখনো পুইরা যায় তখন কিন্তু আয়সা বলবে যে এটা পুড়ছে কিভাবে, আমি আমি হয়তো বা করছি। আমি যদি বলি যে না ও এরকম এরকম করে, তখন তারা বলবে যে তাদের কেন জানাইলাম না যে ও এরকম করে, তাহলে দোষটা কিন্তু তখন আমার উপরেও আসবে। তো এই জন্য ও এরকম করে। আমি হচ্ছি সকালবেলা আমার ম্যাডামকে বললাম যে এরকম ও ম্যাডামে কি করছে, হ্যাঁ, ওই পিচ্ছি বাচ্চার জন্য মানে তেল গরম করে ওর পেটে মালিশ করে তেল গরম করছে, চুলা জ্বালাইছে। এখন আমি হচ্ছে ভিতরে কাজ করতেছি, ও বারবার খালি রান্নাঘরে আসতেছে ওই চুলায় হাত দিব। আমি তো বুঝতে পারছি, কারণ ও এরকম করে আমি দেখতাছি কয়দিন যাবত। পরে আমি ওরে বারবার নিয়ে আমি ড্রয়িং রুমে বসাইছি, তারপর লাস্টে ওর বোনরে বলছি যে ওরা এখানে বসে রাখ, ও বারবার গরম চুলায় গিয়ে হাত দিব এরকম করতেছে এই জন্য। ঠিক আছে? তো পরে ওর বোনরা আবার আমি আবার আমার রান্নাঘরে কাজ শেষ, আমি আমার রুমে আসবো। তো আমি ওর বোনরে ডাক দিয়ে আমি বলছি কি, এই দরজাটা আটকাই দে, ভিতরে দরজা, নাহলে ও রান্নাঘরে এসে গরম চুলে হাত দিব, পরে একটা অঘটন ঘটবো। আমি আগে জানাই দিলাম। পরে ও আটকাই দিছে দরজা, পরে ম্যাডামের কাছে বলছে। বলার পরে ম্যাডাম আসছে রান্নাঘরে এসে আমার জিজ্ঞেস করতেছে কি হয়েছে। পরে আমি বললাম যে এরকম গরম চুলায় হাত দেয়, আমি রান্না করলে গরম পাতিলেও হাত দেয়। মানে এই মানুষ, এই আমার ম্যাডামটা মনে করেন যে সোজা কথা বুঝে না। ওরে সবসময় কেন ভাই রান্না করে রাখতে হবে আমার কাজের সময়? আমি কাজ করব না, ওরেই সামলাবো। হ্যাঁ, তারপর আমার উপরে মিথ্যা ব্লেম দেয়। তো আমি ওনাকে বললাম যে এগুলা করে। ও বলে কি, উনি বলতাছে যে ওর বয়স হচ্ছে 17 বছর, ও হয়তো এমনি হাত দেয়, হাত দিয়ে সরাই নেয়, এটা কোনো সমস্যা না। তো এটা সমস্যা হোক বা না হোক, আমার জানানো দরকার, আমি আপনাকে জানাই রাখলাম। পরবর্তীতে যদি কোনো সমস্যা হয়, এই মিথ্যা ব্লেম আমার উপরে দিবেন না যে ওর হাত কিভাবে পুড়ছে। ঠিক আছে? উনি বলতেছে যে তুই দেখবি, তুই দেখে রাখবি, তুই রান্না করস, বন্ধ করে রান্না শেষ হইলে তুই ও কি করে এটি দেখে রাখবি। আমি বলছি যে আমি ওরে দেখবো না, আমি কাজ করব। তো বলে কি, এইভাবে বারবার ওর নামে বিচার দিলে আমার মাথার ভিতরে টেনশন আসবো, এটা ওইটা। তো টেনশন আসলে আমি কি করব? ও যেটা করে আমি এটা বলবো না? ওনার ধারণা তো ও কিছুই করে না বাসার ভিতরে, তাই না? তাহলে এখন যেহেতু আমার উপরে মিথ্যা অভিযোগ আসে, তাহলে আমি কেন এই কথাগুলো তাকে জানাবো না? আমি প্রত্যেকটা বাসার প্রত্যেকটা বিষয় আমি তাকে জানাবো, যে কোথায় কি হয়, তার সন্তানরা কি করে, আমি আগের থেকে তাকে অবগত করে রাখবো না, তাই না? তা এখন উনি উল্টা বুঝে, উনি বলে যে আমাকে দেখে রাখতে। আমি মানে কিভাবে দেখে রাখবো বলেন তো? এখন আমার কি করা উচিত? এখান থেকে আমার চলে যাওয়া উচিত।
তো আমার কি এখান থেকে চলে যাওয়া উচিত নাকি? আপনারা একটু কমেন্ট করে জানান তো। আর হচ্ছে উনি এখন বাসায়, তাই না? তাহলে ওনার সন্তানকে কিন্তু ওনার দেখে রাখা উচিত। আমার উপরে ফালায় দেয়, আমি দেখে রাখি, তারপর আমার উপরে মিথ্যা ব্লেম দেয় যে আমি হয়তো ওরকে মারছি, এটা করছি ওইটা করছি। আজকেও সেই কথা তুলছে যে ও তো নিজেরে নিজে এভাবে আঘাত করতে পারে না। করতে পারে না, না পারে বেডি তুই জানোস? তোর পোলাই কি করে, টি শার্ট খুলে ফ্লোরের মধ্যে কি করে, শুয়ে তারপরে উঠে আবার ধাপ করে ফ্লোরের মধ্যে পড়ে। মানে ওর শরীরে ব্যথা লাগে না না লাগে এটা আমি বুঝি না। তারপরে নিজের শরীর, নিজের হাত পা নিজে দেয়ালের সাথে ঢুসায়, ফ্লোরের ভিতরে আশ্রায়। এগুলা উনি তো জানে না। এগুলা আমি যখন দেখি, ওর জিদ উঠে আমার সাথে থাকে, আমি দেখি ও কি করে। ঠিক আছে, সামান্য আমি যদি রান্নাঘরে মাছ ভাজি, মাছ ভাজার সময় যদি ওরা মাছ 1 পিস 2 পিস না দেয়, হ্যাঁ, কোনোদিন যদি আমি ভুইলা যাই, তাহলে ও কি করে হাত পা বাইরাইবো, তারপরে ঢুসাইবো, এরকম করব। তাহলে এই বিষয়গুলোকে আমি ওনাদেরকে বলবো না? ওনারা তো মনে করে যে ওনার বাচ্চারা কিছুই করে না, কিছুই করে না। তাহলে সেহেতু ও এত কিছু করে, আমি এতদিন ওনাদেরকে না জানাই এগুলো সামাল দিছি, কিন্তু এখন যেহেতু আমার উপরে ব্লেম আসে, তাহলে আমি তো এগুলো আমার তাদেরকে জানানো উচিত না? তারা দেখুক, তারা জানুক যে আসলে ও কি করে, তাই না? কিন্তু তারা সোজা পথে যায় না। এই কথাটা বলেন না যে ঠিক আছে, তো ফয়সাল যেহেতু এরকম দুষ্টমি করে, ফয়সালকে খাবার দিয়ে এক রুমে বসে রাখবো, কিংবা আমি দেখে রাখবো। তুই রান্না করার সময় ওরা রান্নাঘরে রাখার দরকার নাই। এই কথা বলে না, বলে খালি ইন্তি সুফি ফয়সাল, ইন্তি সুফি। মানে সুফি মানে তুই দেখবি ভাই, আমি রান্না বসাই দিয়া ওখানে থাল বাসন ধুই, ওখানে কাটাকাটি করি, আমি দুনিয়ার কাজ করি, আমি ওরে বারবার সরাই, ও আবার ঘুরে ঘুরে আসে। তাহলে কি আমি কি এখানে কি নাটক করতে আসছি না কাজ করতে আসছি যে আমি ওরে নিয়ে বসে থাকুম সারাক্ষণ? আমার কাজ করতে হবে না? হ্যাঁ, টাইম টু টাইম সব কিছু রেডি করে রাখতে হবে। যে টাইমে খাবার খাইবো, যে টাইমে নাস্তা করবো, সব কিছু টাইম টু টাইম রেডি করতে হবে। তাহলে আমি ওর পিছিয়ে দৌড়াবো নাকি আমি করবো? যে আপুরা আমার ভিডিও দেখেন, কন্টিনিউ দেখেন, তারা কিন্তু সব কিছু জানেন। আমাকে একটা ভালো একটা সাজেস্ট করেন তো যে আমার কি করা উচিত এখন। মানে ঝড় হইতেছে, ঝড় বৃষ্টি। বাইরে যাওয়া যায় না। এত পরিমাণে বৃষ্টি, ঝড় তুফান, মানে পুরা বাড়ি একদম মনে হইতাছে যে ধুলা বালি দিয়ে একদম হয়ে গেছে। আমি তো তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে কাপড় চোপড় উঠানে ছিল, এগুলা নিচ্ছি। এখনো দুনিয়ার বৃষ্টি, ভিতরে গিয়া সব রুমে দরজা আটকায় দিছি, জ্বালানা আটকায় দিছি। তারপরে আমার রুমে এখন আসলাম। এত পরিমাণে ঝড় বৃষ্টি, মনে হইতেছে আমাদের দেশে ঘূর্ণিঝড় যেমন হয় না, ঘূর্ণিঝড়ের মতো। উঠানে টেবিল ছিল, চেয়ার ছিল, সব উড়াইয়া নিয়ে আরেক জায়গায় ফেলাইছে। তো এমন অবস্থা। আমার এই যে ডান চোখে হচ্ছে চোখ উঠছে, তো গতকাল থেকে আমার এই চোখ দিয়ে পানি পড়ে, চোখ ব্যথা। পরে আমার ম্যাডামকে সকালে বলছি, ম্যাডামে বলছে বিকালে ফার্মেসি মানে ডাক্তারের কাছে নিয়ে চোখ দেখায়া ওষুধ এনে দিবে। তো এখন তো ঈদের দিন, ঈদের দ্বিতীয় দিন, আজকে হচ্ছে সকালবেলায় ডাক্তারের দোকান খুলে নাই, তো বিকালে নিয়ে যাওয়ার কথা ছিল, এখন তো যাইতে পারবে না। আর এইদিকে আমার চোখের সমস্যা নিয়ে আমি দুপুরে ঘুমাইতে পারি নাই। বরফ পড়তেছে, বরফ। আমার চালের টিনের ঘর, মানে চাল তো টিনের, মনে ফাইটা যাইতেছে, বরফ পড়তেছে, বরফ পড়তেছে, বরফ। বরফ পড়তেছে। ওই দেখেন, এই যে সাদা সাদা, এগুলো সব বরফ।
আমরা হচ্ছে বিকেলবেলা ওই বৃষ্টি একটু থামার পরে হচ্ছে বাইরে যাচ্ছিলাম। ওই যে আমার চোখ দেখাইয়া ওই ড্রপ আইনা দিবে আর রাতের খাবার কিনবে। তো আমার ম্যাডাম যাইতে চাইছিল না একবার। পরে আবার দেখে যে বৃষ্টি কমছে তখন আবার বের হইল। তো এখানে আমরা যাচ্ছিলাম আমাদের বাসার এরিয়াতে, এটা একটু সামনে। তো বাইরে ভিউগুলা দেখেন একদম মানে মেঘলা মেঘলা। প্রায় অনেক দিন পর অনেক দিন বলতে কয়েক মাস পর বৃষ্টি হলো। কিছুদিন যাবত তো সৌদি আরব বাংলাদেশে প্রচুর বৃষ্টি নামতেছে, কিন্তু ওমানে বৃষ্টি নামে না। তারপরও এই যে এখন নামলো, এখন এই জন্য খুব ভাল লাগতেছে। অনেকদিন পর একদম মাটিগুলা শুকাইয়া একদম ফাইটা যাওয়ার অবস্থায় ছিল। তো বৃষ্টি বৃষ্টি যদি থাকে তাহলে হয়তো ভালো লাগে, আর বৃষ্টি না থাকলে একবারে খরার মতো হয়ে যায়, মরুভূমির মতো এই আরব দেশ হয়ে যায়। তো এই যে দেখেন রাস্তায়, এই দেশের তো নিচা দেশ, রাস্তায় বৃষ্টি নামলেও মনে করেন যে পানি জমে যায় একটু বৃষ্টি পড়লেও। তো রাস্তায় দেখেন বাসার সামনে দিয়ে মানুষজন দাঁড়ায় আছে, চেয়ার নিয়ে বসে আছে। এই দেশের মানুষ তো বেশি বৃষ্টি দেখে না, এর জন্য কি করে বৃষ্টি নামলে ওরা কি করে চেয়ার নিয়ে বসে থাকে, দাঁড়ায় থাকে, কারণ ওদের কাছে ঈদের মতো মনে হয় বৃষ্টি নামলে। তো ওর প্রত্যেকটা বাড়ির সামনে মানুষের চেয়ার নিয়ে বসে আছে, দাঁড়ায় আছে। তো এগুলা ওরা বৃষ্টি দেখে। ওরা বৃষ্টি তো আমাদের দেশের মতো এত বৃষ্টি পায় না, এর জন্য ওরা যখন বৃষ্টি নামে তখন অনেক খুশি হয়, আর হচ্ছে সবাই ঈদের মতো উপভোগ করে আর কি, আনন্দ করে। তো এই তো আমাদের বাসার এরিয়ার সামনে যে আমরা হচ্ছে বের হইতেছিলাম, আর আমি একটু বাইরের ভিউগুলা ক্যাপচার করতেছিলাম। কারণ ওমানে এই সচরাচর এই ভিউগুলা পাওয়া যায় না। এই ভিউগুলা হচ্ছে পাইতে হলে যে মেঘলা দিনে পাইতে হবে, আর ওমানে তো মেঘলা দিন পাওয়া তো অসম্ভব। তারপরেও যে বৃষ্টি নামলো এটাই হচ্ছে শুকর আলহামদুলিল্লাহ। সে ঈদের আগে ওয়েদারে দেখে হচ্ছে বলে দিছিল যে ঈদের 2 দিন পরে বৃষ্টি হবে। তো আমি ভাবলাম যে প্রত্যেকবার এরকম বলে পরে আর বৃষ্টি হয় না। তো এবার দেখি না সত্যি মানে খবরের সাথে মানে বৃষ্টির মিল আছে, যে হইছে আর কি। তো এই যে আকাশটা দেখেন এখনো অনেক মেঘলা। আমার ম্যাডাম গাড়ি চালাইতেছিল আর ভয় পাইতেছিল যে কোনো মুহূর্তে বৃষ্টি আবার নামতে পারে। তো এই সময় যদি আবার ঝড়ের মতো, আর এখানে বৃষ্টি নামলে একদম ঝড়ের মতো বৃষ্টি হয়। মানে গাছপালা নাই তো, খালি জায়গা বেশি, একদম বাতাসে উড়ায় নিয়ে যায় এরকম অবস্থা। তো এই জন্য ম্যাডাম ভয় পাইতেছিল যদি আবার বৃষ্টি নামে ঝড়ের মতো তাহলে বাসায় ফিরবে কিভাবে। আমার ম্যাডামের হাজবেন্ড আবার যদি বকা দেয়, এই জন্য। তারপরে এই তো এই ভিডিওটা লম্বা হয়ে গেছে, কারণ এইখান থেকে আমার ম্যাডামে ভিডিও করতে বলছিল আমাকে, উনি ওনার ফোনের জন্য মানে ওইখানে এই ভিউটা দেখাবে ওনার বান্ধবীদের জন্য আমার মোবাইলে ক্যাপচার করতে বলছিল। পরে আমি একটু করলাম আর কি। এটা হচ্ছে মিনা বলে, ওমানের সমুদ্রের এখানে এটা মিনা বলে এই জায়গাটার নাম। তারপরে ওইখান দিয়ে আমরা ঘুরে আবার রাউন্ড দিতেছিলাম। এই দেখেন আকাশটা এখনো প্রচুর মেঘলা, বৃষ্টি এখনো নামবে। তারপরে বাসায় আসার পরে যে আবার ঝপঝপায় বৃষ্টি হইছে, মানে আমরা বাসার ভিতরে ঢুকছি সাথে সাথে আবার ঝপঝপায় বৃষ্টি হইছে। তো যাক ভাগ্য ভালো যে রাস্তায় আমাদের বৃষ্টিতে ধরে নাই, আমরা বাসায় আসার পর আবার বৃষ্টি হইছে। আপনাদের ঈদ কেমন কাটলো কার অবশ্যই কমেন্ট করবেন। আমাদের ঈদ তো এভাবেই গেল। আমি তো আমার ঈদের প্রত্যেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করছি, আর আপনারা তো হয়তো বা আমাদের সাথে শেয়ার করতে পারবেন না, কারণ আমাদেরটা আপনারা দেখতে পারবেন, আপনাদেরটা আমরা শুনতে পারবো তবে দেখতে পারবো না। তো কেমন কাটলো আপনাদের ঈদ এটা একটু জানাবেন কমেন্ট করে। আর এইখানে এই জায়গাটাও দেখেন, এখানে সব বাংলাদেশি, পাকিস্তানি, হিন্দি সবাই এই পাশে আড্ডা দেয়। তো এই জায়গাটাও ভিউটাও অনেক মেঘলা মেঘলা ছিল। তারপরে এটা হচ্ছে পরের দিন সকালে আমি নাস্তা বানাইছি। আমি এই যে চাপাতি রুটি বানাইছি আর চা বানাইছি। তো বড় বড় একটা রুটি দেখতে পারতেছেন, বড় বড় করে বানাইয়া তেল দিয়ে ভাজছি। এখন আমি হটপটে ভরে রাখতেছি, আমার নাস্তা বানানো শেষ। তো এই হটপটে রেখে আমি আমার রুমে চলে যাব। তো আজকে ছিল হচ্ছে ঈদের ওই ঈদের 2 দিন পরে নাকি, হ্যাঁ ঈদের 2 দিন পরের ভিডিও এটা। তো 2 দিন পরে যে নাস্তা বানালাম, এখন থেকে তো রমজান শেষ, সকালবেলা এরকম নাস্তা বানাইতে হবে মাঝে মাঝেই। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।